ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এই সীমানার ভিত্তিতে অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। এবার গাজীপুরে একটি বাড়িয়ে ৬টি আসন এবং বাগেরহাটে একটি কমিয়ে ৩টি আসন রাখা হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১-এর ধারা ৬ এবং ধারা ৮-এর অধীন জাতীয় সংসদের পুনঃনির্ধারিত নির্বাচনী এলাকাগুলোর প্রাথমিক তালিকা গত ৩০ জুলাই প্রকাশিত হয়। উক্ত বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৩-এর অধীন পুনঃনির্ধারিত নির্বাচনী এলাকার বিষয়ে দাবি, আপত্তি, সুপারিশ এবং মতামত আহ্বান করা হয়। এর আগে গত ৩০ জুলাই দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়। সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। সে পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১,১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ এবং সুপারিশ পাওয়া যায়। পরে ২৪ থেকে ২৭ আগস্ট টানা ৪ দিন প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি, আপত্তি ও আবেদনের উপর শুনানি শেষ করে। অসুস্থতার পর প্রায় দীর্ঘ ১.৫ মাস পর জনসম্মুখে এসে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় তিনি বক্তব্যের শুরুতেই সুস্থ হয়ে আবারও জনসম্মুখে এসে কথা বলার সুযোগ পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকালে ঢাকা ১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। এই সময় ডাক্তার শফিকুর রহমান জানান, দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা বাড়াতে তিনি নিজ দেশে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, রাজনীতিবিদদের সামান্য কিছু হলেই বিদেশের চিকিৎসার জন্য ছুটে যাওয়া দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিয়েছে। ইলিয়াস মাদবরের রিপোর্ট। বাইপাস সার্জারির ১ মাসেরও বেশি সময় পর সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতিবিদরা যদি দেশে চিকিৎসা নিতেন তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থার ত্রুটিগুলো পূরণ করা সহজ হতো। দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না, এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে এই চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করা হবে জামাতের প্রধান লক্ষ্য। আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর ডিপ্রাইভড পিপল, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করার। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না, তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে জামাত ইসলামীর পাশে থাকার আহ্বান জানান তিনি। আমাদের সম্পদের যারা চৌকিদার পাহারাদার হবে, আমরা সেই চৌকিদার পাহারাদের হাতে এবার আমাদের চাবি তুলে দিতে চাই। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। জনগণের সামনে পিআর সহ নানা কায়দা কানুন করে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা জানান, দিল্লিতে বসে এখনও ষড়যন্ত্র চালাচ্ছে পরাজিত শক্তি। এই ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। উপদেষ্টা সৃষ্টি করে
নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। তাই আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর 2, নগরকান্দা ও সালথা আসনের সঙ্গে সংযুক্তির প্রতিবাদে ফরিদপুরে ভাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী, পুকুরিয়া, আলগী ইউনিয়নের সুয়াদি, ঝাটুরিয়া এবং ভাঙ্গা ও দক্ষিণ পারবা স্ট্যান্ডে এলাকায় সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে চলে এ সড়ক অবরোধ ও মানববন্ধন। এ সময় মনসুরাবাদ, সুয়াদি, হামিরদী ও ভাঙ্গা বাস স্ট্যান্ডের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীদের দাবি, তারা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে সম্পৃক্ত হতে চান না। এ সময় নেতাকর্মীরা স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জনগণের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকাল 8টার দিকে AK খন্দকার ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর C-130J পরিবহনে বিমানে ত্রাণ সামগ্রী পাঠানো হয়। রাতের মধ্যে দেশটিতে পৌঁছাবে বাংলাদেশের ত্রাণ। এতে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি ও ঔষধ। গত 1 সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এখন পর্যন্ত 2200-এর অধিক মানুষ নিহত হয়েছেন। 8000-এর অধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পনের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগে আক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে পাঠিয়েছে বাংলাদেশ। জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে। আফগানিস্তানের এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এহনো মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত বেড়ে চলেছে সবজির দাম। 80 থেকে 100 টাকার ঘরে আটকে আছে সব সবজি। লাগামহীন চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে। মধ্যবিত্তের নাগালের বাইরে বহু আগে চলে গেছে ইলিশ। এবার সেই পথে হাঁটছে অন্যান্য মাছের দামও। এই সপ্তাহে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম। সাধারণ মানুষ বলছেন, কঠোর বাজার মনিটরিং এর অভাবেই এমন বিশৃঙ্খল অবস্থা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। মাছ, মুরগি বা সবজি কোথাও নেই স্বস্তি। বেগুন, সিম, বরবটি থেকে শুরু করে টমেটো সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। কয়েকদিন ধরে বলা হচ্ছিল বৃষ্টি ও বন্যার কারণে বাড়ছে দাম, কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি নেই, তারপরেও কমছে না সবজির দামের উত্তাপ। পটল হচ্ছে 70 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, টমেটো 120 টাকা কেজি, শসা 60 টাকা কেজি, গাজর 80 টাকা কেজি, সিজিঙ্গা 70 টাকা কেজি। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন সাধারণ ক্রেতারা। প্রত্যেকটা জিনিসের দাম অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা ক্রয় করতে পারছি না। দৈনন্দিন প্রয়োজনে যা যা জিনিস সেগুলোর দামগুলো একটু বেশি, সাধারণ মানুষের জন্য একটু টাফই হয়ে যাচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, ডালের দাম আগের মতো থাকলেও বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। পেঁয়াজ 80 টাকা, রসুন 160-70, আদা এরকম 160-70। গত সপ্তাহে দেশি 30 টাকা কেজি পাচ্ছে, সোনালী 310 আর ব্রয়লার হল 180। এদিকে মাছের দাম আবারও বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। বাটা মাছ 600 টাকা কেজি, পাবদা 500 টাকা কেজি, লোটটা 250 টাকা কেজি, আর তুলার নিচ 600 টাকা কেজি। বেচাবেচি একটু কম, এখন 750 টাকা কেজি। নিয়মিত বাজার মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলে মন্তব্য সাধারণ মানুষের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার। একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস এর বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন তিনি। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে সাবেক এনসিপি নেতা মাহিন সরকার বলেন, সব জায়গায় গণ অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেজন্য অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হতে পারেন তাহলে যে কারোর চেয়ে তিনি বেশি দায়বদ্ধ থাকবেন। আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী, তিনি যদি বিজয়ী হন সেটা ফ্যাসিবাদ বিরোধীদের বিজয় বলে সূচিত হবে। আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানী, আমার স্নেহধন্য ছোট ভাই। সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ। বরিশালে দীর্ঘ 5 বছরেও চালু হয়নি একমাত্র শিশু হাসপাতালটি। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, অবকাঠামো নির্মাণ শেষ হলেও বৈদ্যুতিক সাবস্টেশন না থাকায় ও বরাদ্দের সংকটে হস্তান্তর না নেওয়ায় চালু করা যাচ্ছে না হাসপাতালটি। এদিকে শেরি বাংলা মেডিকেলে শিশুদের চিকিৎসায় অতিরিক্ত চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আসাদ চৌধুরী ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণের জনপদের মানুষ সব থেকে বেশি অবহেলিত স্বাস্থ্য খাতে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শিশু হাসপাতাল হলেও দেখেনি আলোর মুখ। নগরীর আমানতগঞ্জ এলাকায় 2017 সালের শুরুর দিকে 24 কোটি টাকা ব্যয়ে 4 তলা ভবনে 200 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। তবে অবকাঠামো নির্মাণ, রং তুলি, ফিটিংস, অ্যাপ্রোচ সড়ক, বাউন্ডারি দেয়াল শেষ হলেও পাওয়ার স্টেশন না হওয়ায় কার্যক্রম শুরু করতে পারছে না হাসপাতালটির। দীর্ঘদিন পর্যন্ত এই কাজ চলতেছে, কিন্তু কাজ হ্যান্ডওভার করার আগেই এর হাসপাতালের অবস্থা করুণ অবস্থা। এই শিশু হাসপাতালে কি জটিলতা আছে এটা সমাধান করে খুব দ্রুত শিশু হাসপাতালটা চালু হোক। এদিকে শেরি বাংলা মেডিকেলে শিশু চিকিৎসায় নানা সংকটের কারণে ক্ষিপ্ত ভুক্তভোগীরা। নিচের মধ্যে সারপোকা বোঝায়, সারপোকাতে কামড়াচ্ছে এই পরিমাণ আরশোলা প্রত্যেকটা জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। আসলে এই পরিস্থিতির মধ্যে অন্তত শিশুদের সেবা দেওয়া ঠিক না। আমরা চাই যাতে সুন্দরভাবে একটা ব্যবস্থা করা হোক আমাদের জন্য। বরাদ্দের পরেও শিশু হাসপাতালের কার্যক্রম শুরু করতে না পারায় হতাশার কথা বলেন সচেতন মহল। এটা কার্যকরী করার জন্য যা কিছু করা দরকার সরকার উদ্যোগ নেবেন, স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নেবেন এবং স্থানীয় বিশেষভাবে স্বাস্থ্য প্রশাসন তারা উদ্যোগ নিয়ে এটা দ্রুত হস্তান্তর করার ব্যবস্থা নেবেন। ভবনের সব কাজ শেষ হলেও বরাদ্দ সংকটে বিদ্যুৎ সাবস্টেশন তৈরি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। ভবনটি আমরা হস্তান্তরের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি, কিন্তু বিদ্যুৎ কানেকশন ছাড়া। ভবনটি মানে ব্যবহার উপযোগী করতে হলে আপনার বিদ্যুতের ফ্যাসিলিটিসটা লাগবে, কারণ আপনার লিফট সচল রাখতে হলে এবং আপনার এসি ছাড়া আরও আদার্স যেসব ইকুইপমেন্ট এবং মেশিন, যেমন আপনার এক্সরে মেশিন আছে এবং আদার্স অন্যান্য মেশিন আছে, এগুলো চালু রাখতে হলে আপনার সাবস্টেশন এবং জেনারেটর এটা বাধ্যতামূলক। স্বাস্থ্য অধিদপ্তর এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসিতে অবকাঠামো নির্মাণ, সীমানা নির্ধারণ আর নামকরণের জটিলতায় দীর্ঘ কয়েক বছরেও চালু হয়নি বরিশালের একমাত্র শিশু হাসপাতালটি। দ্রুতই হবে এর সমাধান, এ প্রত্যাশাই সবার। চিকিৎসক ও অবকাঠামোগত সংকটে ধুঁকছে রংপুরের পীরগাছার 50 শয্যার বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও আগের পুরনো ভবনেই চলছে বেশিরভাগ কার্যক্রম। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়ছেন বিড়ম্বনায়, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে জনবল সংকট নিরসন করতে পারলে সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, কিন্তু রংপুরের পীরগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেন সেই অধিকার থেকে বঞ্চিত করছে হাজারো মানুষকে। ধুকে ধুকে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। 50 শয্যার এই হাসপাতালটিতে চিকিৎসক সংকট, সরঞ্জামের অভাব এবং ঝুঁকিপূর্ণ ভবন সব মিলিয়ে রোগীদের দুর্ভোগ চরমে। 20 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র কয়েকজন। এতে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। এখানে আসছিলাম সিজার করার জন্য, এখানে ডাক্তার নাই, এখন হয়রান হয়ে আমাদেরকে রংপুর যাইতে হইতেছে। এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়তো বা কিছু হয় কিছু হয় না, যেমন আমি এক্সরেটা বাইরে করিয়েছি, এক্সরেটা এখানেও করা দরকার। প্রতিনিয়ত হাসপাতালের আউটডোরে 700 জন ও ইনডোরে 50 থেকে 60 জন রোগী চিকিৎসা নেন। তবে পর্যাপ্ত জনবল না থাকায় ভোগান্তির শিকার হন হাসপাতালে সেবা দেয়া আয়া ও নার্সরাও। আয়া পোস্টের লোক নাই, আমি একাই শুধু সরকারিভাবে। আমাদের কাজে খুব চাপ হচ্ছে। শুধু আমরা নিজের ঝুঁকি নিয়ে এবং পেশেন্টের ঝুঁকি নিয়ে মাথায় রেখে কিন্তু তারপর আমরা কাজ করতেছি। চিকিৎসকরা বলছেন, রোগীদের সঠিক চিকিৎসা সেবা প্রদানে জনবল নিয়োগ সহ সকল ধরনের সুযোগ সুবিধা দেয়া হলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দিতে পারবেন তারা। আউটডোরের ক্ষেত্রে যেটা হচ্ছে 600 থেকে 700 রোগী, মেডিকেল অফিসার 4 জন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটু ম্যানেজ করতে প্রবলেমই হচ্ছে। তাহলে আমাদের এইচআর সংকট, বিশেষ করে ডাক্তার সংকট এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর খুব সংকট, সেই সাথে আমাদের ল্যাবে একটা ডিজিটাল এক্সরে সংকট। এটা হলে আমরা আরো ভালো সেবা মানুষকে দিতে পারবো। জনবলের চাহিদা সহ আরো বেশ কিছু সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন। হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারা বরাদ্দ সাপেক্ষে কাজ করবে। তারা বেতন ভাতা সব পীরগাছা থেকে নেয়, কিন্তু কাজ করে রংপুর মেডিকেল কলেজ। এসব ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সমস্যা সমাধানে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সেবাগ্রহীতা উপজেলাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আমাদের কৃষি। ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করে আর্থিক সচ্ছলতার পাশাপাশি পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদনের ভূমিকা রাখছেন লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা মামুন। গত 1 বছরে বিক্রি করেছেন 8 টন পরিবেশ বান্ধব এই জৈব সার। তার উৎপাদিত সারের গুণগত মানের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে লক্ষ্মীপুর সহ আশপাশের জেলাগুলোতে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে কৃষকরা ছুটে আসছেন মামুনের তৈরি সার কিনতে। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। প্রবাসী জীবন শেষ করে লক্ষ্মীপুরের মামুন গড়ে তোলে দুগ্ধজাত গরুর খামার। তবে শুধু সেটিতে বসে না থেকে ইউটিউবের মাধ্যমে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনের ভিডিও দেখে নিজেই শুরু করেন জৈব সার উৎপাদন। সার তৈরিতে মামুন ব্যবহার করেন তার গরুর গোবর ও গরুর খাবারের পরিত্যক্ত বর্জ্যসমূহের সাথে নিজের ও প্রতিবেশীদের দৈনন্দিন আহারের জন্য প্রস্তুত করা শাকসবজির উচ্ছিষ্টাংশ, বাড়ির পাশের পরিত্যক্ত ডোবার কচুরিপানা, চা পাতা, চিরাগুড়া এসবের সাথে ট্রাইকোডার্মা পাউডার। পরে বিশেষ উপায়ে পচন প্রক্রিয়া তৈরি করেন ট্রাইকো কম্পোস্ট সার। এই যে আমার খামারে যে গোবরগুলা, এটা একটা প্রাকৃতিক সম্পদ, যে এটাকে আমি এলোমেলোভাবে না ফেলে দিয়ে যদি আমি এটাকে যদি জৈব সারে রূপান্তরিত করতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক উপকারী হবে এবং পরিবেশের জন্য অনেক উপকারী হবে। মামুনের আগ্রহকে বাস্তবে রূপ দিতে সরকারি ও বেসরকারি এনজিও কর্তৃক বাস্তবায়িত কৃষি ইউনিটের পক্ষ থেকে মামুনকে দেয়া হয় প্রশিক্ষণ, পরামর্শ ও নগদ অর্থ। এখন এ সার উৎপাদক করে লাভবান লক্ষ্মীপুরের মামুন। আপনারা নিজেরা যারা খামার আছে তারা জৈব সার উৎপাদন করুন। তাই যে কীটনাশকগুলো ব্যবহার করি, ক্যান্সার, আলসার, বড় বড় রোগ হয়, কিন্তু এই জৈব সারগুলো ব্যবহার করার কারণে আমার মনে হয় না মানুষ বেশি রোগে আক্রান্ত হবে। এখন বাণিজ্যিকভাবে সার তৈরি করছেন মামুন। প্রতিদিন বাড়ছে তার তৈরি সারের চাহিদা। এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে কৃষকরা সার নিয়ে ব্যবহার করছেন। নিজেদের ফসলে মিলছে সুফলও। এই সার দিলে বিষমুক্ত ফলন হয়, পোকাদার না, সুবিধা আছে। আমরা এটা ব্যবহার করি, এই সারটা খুব ভালো সার। ভবিষ্যতে মামুনের ট্রাইকো কম্পোস্ট সার নিয়ে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে এ কর্মকর্তা। আমরা কৃষি ইউনিটের পক্ষ থেকে নগদ অর্থ, প্রয়োজনীয় পরামর্শ, কৃষক প্রশিক্ষণ সরবরাহ করছি। ভবিষ্যতে ট্রাইকো কম্পোস্ট নিয়ে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। ধীরে ধীরে পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদনে ট্রাইকো কম্পোস্ট সারের ব্যবহার সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।